intestine habitat, small intestine যেটা habitat সেটা হচ্ছে Ascaris lumbricoides। hookworm যেটা সেটাও একদম আনকমন যে তা কিন্তু না। hookworm আমাদের দেশে কমন হচ্ছে Ankylostoma duodenale, Decatur americanus নিউ ওয়ার্ল্ড, দ্যাট মিন্স আমেরিকার ওদিকে কমন। এছাড়া Ankylostoma brasiliensis এবং Ankylostoma caninum এগুলি কিন্তু এনিমেলে ওদের জন্য ওরা হ্যাবিটেট, কিন্তু অ্যাক্সিডেন্টলি আমাদের শরীরে এরা ইন্ট্রোডিউস হতে পারে। বোঝা গেল? তাহলে হুকওয়ার্মের নাম যদি জিজ্ঞেস করে, তোমাদের বলছি না কমন নেমগুলি তোমরা পড়ে আজকে স্লাইড তো মানে এটা প্রথমটা তাহলে। হ্যাঁ, আজকে হুকওয়ার্ম দিয়ে শুরু করলাম তো। রাউন্ড ওয়ার্মটা আমি একটু রিভিউ করলাম, তোমরা বলতে ভুলে গেছো আমার কাছে মনে হলো, এর জন্য 1 মিনিট একটু দেখাই দিলাম এই অ্যাসকারিসটা। আজকের টপিকস হচ্ছে ওয়ার্ম, ঠিক আছে? তোমরা কি ভুলে যাও সব কি পড়াইছি আগে ক্লাসে? মনে নাই? বুঝের বন্ধ সব ভুলে গেছো। এটা হলো কোনো কথা হইলো? তাহলে আমার পড়ায় লাভটা কি? না ম্যাম, ওইটা আইটেম দিছি ম্যাম, যেগুলো ওগুলো মনে আছে না। ওই যেটা আইটেম মানে এটা একটু আইটেম দিলে ম্যাম লেকচারগুলো ভালোভাবে পড়া হয় ম্যাম, এজন্য আর কি ভালোভাবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আজকে হুকওয়ার্ম পড়াবো। এর আগে যেটা যে স্লাইডগুলি দেখালাম সেটা হচ্ছে রাউন্ড ওয়ার্মের স্লাইড, জাস্ট একটু রিভিউ করলাম। এই যে রাউন্ড ওয়ার্মের এগটা কেমন পড়াইছিলাম, দুই রকম এগ, এটা আনফার্টিলাইজড, দুইটা ফার্টিলাইজড এগ। তারপরে হচ্ছে লাইফ সাইকেলটা যেভাবে হচ্ছে এগ কন্টেইনিং র‍্যাপিডিফর্ম লার্ভা ঢুকছে, লার্ভা ইন্ট্রোডিউসড হচ্ছে, লার্ভাটা লাংসে যাচ্ছে, হার্ট লাংসে মাইগ্রেশন করে লোফ্লার্স নিউমোনিয়া করছে, এরপর আবার ট্রাকিয়া দিয়ে সোয়ালো হয়ে ইন্টেস্টাইনে আসছে, তারপর অ্যাডাল্ট মেল ফিমেল হচ্ছে, ফার্টিলাইজেশন হচ্ছে, এগটা পাস করছে, এগটা আবার ফার্দার ডেভেলপমেন্ট হয়ে র‍্যাপিডিফর্ম লার্ভা হচ্ছে, সেটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। তোমাদের ইনফেক্টিভ ফর্ম গুলি কিন্তু জিজ্ঞেস করে। ইনফেক্টিভ ফর্ম কি জিজ্ঞেস করে বলো তো? এগ কন্টেইনিং র‍্যাপিডিফর্ম লার্ভা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম, ঠিক আছে? আর আজকে যেটা হুকওয়ার্ম পড়াবো সেটা হচ্ছে, এটা এখনো আমি ইয়েতে আছি রাউন্ড ওয়ার্ম। এই যে রাউন্ড ওয়ার্ম বেরিয়াম সোয়ালো এক্সরেতে, ঠিক আছে? হুকওয়ার্মের নাম জিজ্ঞেস করবে পরীক্ষায়। হুকওয়ার্মের নাম বলতে পারবা? হুকওয়ার্মের নাম স্লাইড দেখা যাচ্ছে না? হুকওয়ার্মের নাম পড়তে পারছো না তোমরা? অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, একদম কম। দেখো হুকওয়ার্মের ফিগার, হুকওয়ার্মটা এরকম ডরসোভেন্ট্রালি একটু ফ্ল্যাটেড থাকে, ঠিক আছে? এই যে বেন্ড থাকে। মরফোলজিটা হচ্ছে স্মল গ্রেইশ। তার জন্যই বোঝা যায় না। এবার ঠিক আছে? এখন ঠিক আছে? এইবার ঠিক আছে। আচ্ছা, হুকওয়ার্মের নাম বলো দেখি, হুকওয়ার্মের নাম কি? Ankylostoma duodenale, Decatur americanus, Ankylostoma brasiliensis আর Ankylostoma caninum। তোমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করবে রাউন্ড ওয়ার্মের নাম, হুকওয়ার্মের নাম, ঠিক আছে? দুইটাই হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল নেমাটোড। নেমাটোডের ক্লাসিফিকেশন করতে বলেছিলাম, এর মধ্যে স্মল ইন্টেস্টাইনাল, লার্জ ইন্টেস্টাইন এভাবে ভাগ করা হয়েছে। এখন হুকওয়ার্ম যেটা নাম শুনেই বলছো যে নিশ্চয়ই কিছু হুক টাইপের কিছু আছে যার জন্য এটা হুকওয়ার্ম। এটা হ্যাঁ অবশ্যই, আগেরটা যেটা পড়েছিলাম রাউন্ড ওয়ার্ম, এটা হচ্ছে পিকোরাল রুটে ঢুকেছিল, ওই যে ফিগারটা দেখে দেখলাম, কিন্তু এটা হচ্ছে স্কিন পেনিট্রেশন করে ঢুকবে। তার মানে এদের হুকের মতো শার্প কিছু আছে যেটা স্কিন দিয়ে আমাদের মাটি, বিয়ার ফুটের যারা কৃষক, বা ধরো আমরা এরকম কন্টামিনেটেড স্টুল মাটির সাথে লেগে আছে, হাত দিলাম, হ্যাঁ সেখানে হাত দিয়ে বা হ্যাঁ স্কিন দিয়ে পেনিট্রেশন করে, ঠিক আছে? আচ্ছা, হুকওয়ার্মটা যেটা সেটা কিরকম থাকবে? এমনি অ্যাডাল্ট ফর্মটা মিউট করো, যারটা ওপেন আছে মিউট করো। স্মল গ্রেইশ হোয়াইট সিলিন্ড্রিক্যাল ওয়ার্ম। When freshly passed, it got a reddish brown color due to ingestion of bent slightly dorsally, hence the name hookworm. ঠিক আছে? যে কেন এটার নাম hookworm? এই যে anterior end of the worm is bent slightly dorsally, hence the name hookworm. দেখো ছবিটা দেখো, এই যে একটু বেন্ড থাকে, তাই না? এই জন্য এটাকে hookworm বলছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্মল গ্রেইশ হোয়াইট সিলিন্ড্রিক্যাল ওয়ার্ম ফ্রেশলি করবে তখন একটু রেডিশ ব্রাউন থাকবে, কারণ এরা ব্লাড সাক করে, এই কারণে একটু ফ্রেশলি হলে একটু রেডিশ কালার দেখা যায়, এমনি হোয়াইট কালার। আর এটার অ্যান্টেরিয়র এটা বেন্ড থাকে বলে এটার নাম হচ্ছে হুকওয়ার্ম।
পোজেস এ ওয়েল ডেভেলপ বাক্কাল ক্যাপসুল। এখন আসা আসল কথায়, বাক্কাল ক্যাপসুলটা ওয়েল ডেভেলপ থাকে, মে কন্টেইন টিথ অর কাটিং অর্গান। এর আগে আমরা সিস্টোডে পড়েছিলাম সাকার হুক থাকবে, কিন্তু নেমাটোডের ক্ষেত্রে আমরা এসে কি পড়ছি, এখানে ওয়েল ডেভেলপ বাক্কাল ক্যাপসুল থাকবে কারোর কারোর, ইভেন টিথ অথবা কাটিং অর্গান থাকবে, যার জন্য ওরা কি করে একদম ভালোভাবে ফার্মলি অ্যাটাচ করে ইন্টেস্টাইনে অ্যাটাচও করতে পারে, আবার কি করতে পারে, আবার ব্লাড সাক করতে পারে। Male possesses a bursa popularis which surrounds the cloaca. Males are smaller than female. ওই অ্যাসকারিসেও মেলসটা স্মলার ছিল ফিমেলের চেয়ে, ঠিক আছে? তাহলে এই হলো ওর মোটামুটি মরফোলজি, যে এরা গ্রেইশ হোয়াইট স্মল, ফ্রেশলি পাস্ট হলে একটু পিঙ্কিশ বা রেডিশ কালার দেখা যাবে। anterior end bend dorsally, hence it is called hookworm. Possesses a well developed buccal capsule, may contain teeth or cutting organ, and male possess বার্সা বা বার্সা পপুলারিস, এটা ওর সেক্স অর্গান, এবং which surrounds the cloaca, এবং মেলস আর স্মলার দেন ফিমেল। দেখো এখানে ফিগার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই যে বলেছিলাম কাটিং অর্গান, টিথ দেখা যাচ্ছে, হ্যাঁ, ওয়েল ডেভেলপ বাক্কাল ক্যাপসুল, টিথের মতো দেখা যাচ্ছে অর্গান, আর এটা হচ্ছে ক্লোয়েকা, বার্সা পপুলারিস যেটা, ঠিক আছে, বার্সা পপুলারিস। তাহলে এই হলো মোটামুটি মরফোলজি, ওদের কাটিং অ্যাপারেটাস দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আসো নিকাটোর আমেরিকানাস আর হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? অ্যানকাইলোস্টোমা ডিউডেনালিটা হচ্ছে আমাদের দেশে পাওয়া যায়, নিকাটোর আমেরিকানাসটা আমাদের দেশের জন্য কমন না। অ্যানকাইলোস্টোমা ডিউডেনালিটা একটু লার্জার এবং থিকার হবে দেন নিকাটোর আমেরিকানাস। নিকাটোর আমেরিকানাস স্মলার এবং মোর স্লেন্ডার হবে। anterior end bends in the same direction of the body curvature. body curvature যেখানে সেভাবেই ডিরেকশনটা থাকবে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালির, আর আমেরিকানাস anterior end bends in the opposite direction of the body curvature. দেখো এখানে যেভাবে বডি কার্ভেচারটা আছে সেভাবেই কিন্তু বেন্ড হয়েছে, কিন্তু নিকাটোর আমেরিকানাস হলে কি হতো, এটা উল্টা দিকে বেন্ডটা হতো, বুঝছো? এভাবে উল্টা দিকে বেন্ড হতো, বডি কার্ভেচারের সাথে মিলতো না। তাহলে anterior end bends in the same direction of as the body curvature, এটা হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি। অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি টু পেয়ার অফ টিথ থাকে, ওই যে দেখো অ্যানকাইলোস্টোমা ডিউডেনালির টু পেয়ার টিথ lay in buccal capsule, ওই যে ওটা নিকাটোর আমেরিকানাস কাটিং প্লেট দেখাচ্ছে। পপুলারি বার্সা ডরসাল রে সিঙ্গেল, আর এখানে নিকাটোর আমেরিকানাস ডরসাল রে গুলি স্প্লিট হয়ে যায় ফ্রম দ্য বেস থেকে। লাইফ স্প্যান অ্যানকাইলোস্টোমা ডিউডেনালির 1 to 5 ইয়ার্স, আর নিকাটোর আমেরিকানাস আরো বেশি 18 ইয়ার্স। এই হলো ডিফারেন্স। মেইনলি তোমাদের যদি জিজ্ঞেস করে বলবা যে অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি একটু লার্জ হবে, কাটিং অ্যাপারেটাস টিথ থাকবে, ওখানে কাটিং অ্যাপারেটাস থাকবে, এখানে 2 পেয়ারস টিথ থাকবে, আর হচ্ছে এখানে ডরসাল রে সিঙ্গেল, আর লাইফ স্প্যান শর্ট 1 to 5। তোমাদের বইগুলি আছে, একটু দেখি। অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি আরেকটা নাম হচ্ছে ওয়ার্ল্ড হুকওয়ার্ম। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন যদি বলি, it is widely distributed in all tropical subtropical countries where humidity and temperature are favorable for larval development in the soil, ঠিক আছে? তাহলে টেম্পার যে রিজিয়ন গুলি আছে সেই জায়গাটা এগুলি লাইফ সাইকেল কমপ্লিট করে, কারণ এদের লাইফ সাইকেলে সয়েলের একটা রোল আছে, সয়েলে এদের একটা ডেভেলপমেন্ট হেল্প করে, না হলে ফাইলিফর্ম লার্ভা হয় না। এটার ইনফেক্টিভ ফর্ম হচ্ছে ফাইলেরিফর্ম লার্ভা। ফাইলেরিফর্ম লার্ভা ডেভেলপমেন্টে সয়েলে এরা ডেভেলপ করবে ইনফেক্টিভ ফর্মটা। কাজেই এখানে হট হিউমিড টেম্পারেচার যেখানে সেখানে ফেভারেবল ফর লার্ভাল ডেভেলপমেন্ট ইন দ্য সয়েল। এই জন্য হট হিউমিড ক্লাইমেটে এরা লাইফ সাইকেলটা কমপ্লিট করে। অ্যাডাল্ট ফর্ম লিভস ইন দ্য জেজুনাম। ওই যে বলেছিলাম স্মল ইন্টেস্টাইনাল বলেছিলাম না? স্মল ইন্টেস্টাইনাল নেমাটোড বলেছিলাম না? তাহলে এটার কমন নেম হচ্ছে হুকওয়ার্ম, হোল ওয়ার্ল্ড হুকওয়ার্ম। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন worldwide, but hot humid temperature favorable for larval development in the soil. Habitat in the jejunum. দেখো এখানে র্যাবিডিটিফর্ম লার্ভা এবং ফাইলেরিফর্ম লার্ভা দেখা যাচ্ছে। এই ফিগারটা হচ্ছে র্যাবিডিটিফর্ম লার্ভা, এটা হচ্ছে ফাইলেরিফর্ম লার্ভা। এই ফাইলেরিফর্ম লার্ভাটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। এই ডেভেলপমেন্টটা হচ্ছে সয়েলে, অনেকগুলি মোল্ড হয়ে 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 এই ফাইলেরিফর্ম লার্ভা হয়। এই ফাইলেরিফর্ম লার্ভা কিন্তু ইনফেক্টিভ ফর্ম।
এটা কিন্তু স্কিন পেনিট্রেশন করতে পারে, খেয়াল করবা। তাহলে এটার ইনফেক্টিভ ফর্ম হচ্ছে ফাইলেরিফর্ম লার্ভা, হুক ওয়ার্মের বা অ্যান্টাইলোস্টোমা ডিউডেনারি। অ্যাসকারিস লাম্ব্রিকাস বা রাউন্ড ওয়ার্মের ইনফেক্টিভ ফর্ম হচ্ছে এগ কন্টেইনিং র্যাপিডিফর্ম লার্ভা। দেখো লাইফ সাইকেলের স্টেজটা দেখা যাচ্ছে এখানে। ফাইলেরিফর্ম লার্ভা কিন্তু ইনফেক্টিভ ফর্ম, এটা কিন্তু স্কিন পেনিট্রেশন করে আমাদের শরীরে ঢুকছে, স্কিন দিয়ে ঢুকে তারপর এরা ভেনিউসে যাচ্ছে এবং সেই ভেনিউস থেকে রাইট হার্টে যাচ্ছে, রাইট হার্ট থেকে লেফট হার্ট, আলটিমেটলি সিস্টেমিক এরা আমাদের ইন্টেস্টাইনে আসে করে। এখানে লার্ভাটা কি হচ্ছে, হার্ট লাং মাইগ্রেশন করে লাংসে নিউমোনিয়া করছে, তারপর ট্রাকিয়াতে গিয়ে এরা আবার সোয়ালো হচ্ছে এবং ইন্টেস্টাইনে এসে অ্যাডাল্ট ওয়ার্ম হচ্ছে, মেল ফিমেল। এবং অ্যাডাল্ট ওয়ার্ম যে এগ পাসেস করছে সেটা হচ্ছে 4 ব্লাস্টোমিয়ার সহ এরকম নন বায়োলিস্টেড এগ পাসেস করছে। এই এগটা আবার সয়েলে, দেখো এই যে সয়েলের ডেভেলপমেন্ট বলেছিলাম না, এগটা তো সয়েলের মধ্যে পাস করছে স্টুলের মাধ্যমে, তারপর এই সয়েলে র্যাপিডিফর্ম লার্ভা, সেখান থেকে ফাইলেরিফর্ম লার্ভা হচ্ছে। এই ফাইলেরিফর্ম লার্ভাটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম, যেটা স্কিন পেনিট্রেশন করে আমাদের শরীরে ইন্ট্রোডিউসড হচ্ছে। বোঝা গেল লাইফ সাইকেলটা? তাহলে হুক ওয়ার্মটা কিভাবে ট্রান্সমিশন হয়, স্কিন পেনিট্রেশনের মাধ্যমে, আর ফাইলেরিফর্ম লার্ভা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। মনে থাকবে তোমাদের। আর যদি রাউন্ড ওয়ার্ম বলো সেটা ফেকোরাল রুটে ট্রান্সমিশন হয়, আর এগ কন্টেইনিং এমব্রায়োনেটেড এগ বা র্যাপিডিফর্ম লার্ভা ইনফেক্টিভ ফর্ম। তোমাদের ট্রেমাটোড কি পড়ানো হয়েছে? ট্রেমাটোডে অর্গানিজম কিন্তু স্কিন, হ্যাঁ ওটাও কিন্তু স্কিন, হ্যাঁ ওটা কিন্তু স্কিন পেনিট্রেশন করে ঢোকে। সিস্টোডের কিন্তু কেউ স্কিন পেনিট্রেশন করে না, ট্রেমাটোডের সবাই কিন্তু স্কিন পেনিট্রেশন করে না, শুধু সিস্টোসোমা, হেমাটোবিয়াম, জ্যাপোনিপাম এদের হচ্ছে ফর্ক টেল লাইক এরকম সার্কারি থাকে, যেটা হচ্ছে স্কিন পেনিট্রেশন করে, তারপর ফর্ক টেলটা ডিসলভ হয়ে যায়। ঠিক সেই রকম নেমাটোডের ক্ষেত্রে হুক ওয়ার্মটা স্কিন পেনিট্রেশন করে আমাদের শরীরে ইন্ট্রোডিউসড হচ্ছে। ঠিক আছে, এগুলি খেয়াল করবা। মোড অফ ট্রান্সমিশন ইনফেক্টিভ ফর্ম, প্যারাসাইটোলজির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আর এগ যেটা দেখে আমরা ডায়াগনোসিস করি, বায়োলিস্টেন না নন বায়োলিস্টেন এবং ডায়াগনস্টিক পয়েন্ট, এই জিনিসগুলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কি প্যাথোজেনেসিস করে। আর ট্রিটমেন্ট সবার মোটামুটি একই, অ্যান্টি হেলমিনথিক যেগুলি অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, পাইব্রান্টাল, পেময়েড, মোটামুটি সবার একই রকম। ঠিক আছে, তাহলে তোমরা খেয়াল করবে হচ্ছে ইনফেক্টিভ ফর্ম কোন রুটে ট্রান্সমিশন হচ্ছে এবং কিভাবে কি প্যাথোজেনেসিস করছে, লার্ভা দিয়ে কি হচ্ছে, অ্যাডাল্ট ফর্ম দিয়ে কি হচ্ছে, আর কিভাবে ডায়াগনোসিস করবা, একটা কেমন। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের। দেখো এক্সটার্নাল এনভায়রনমেন্টে বলেছিলাম না যে গ্রোথ হয় হট হিউমিড এনভায়রনমেন্টে, দেখো এটা পাসেস করছে এগে অনেকগুলি ছোট ছোট ব্লাস্টোমিয়ার আছে, এখান থেকে ল্যাপিডিফর্ম লার্ভা, এটা সয়েলের ডেভেলপমেন্ট বলছি, হ্যাচেজাস হচ্ছে, সেখান থেকে অনেকগুলি 4টা মোল্ডিং হওয়ার পর ফাইলেরিফর্ম লার্ভা হয়, পেনিট্রেশন করছে স্কিনে, সেখান থেকে সার্কুলেশনে যাচ্ছে, সেখান থেকে লাংসে যাচ্ছে, ট্রাকিয়া, ফ্যারিংস, সোয়ালোড হয়ে আবার অ্যাটাচমেন্ট হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, অ্যাডাল্ট ফর মেল ফিমেল, সেখান থেকে এগ ইন পিসেস, এগ কন্টেইনিং 4 ব্লাস্টোমিয়ার, 4টা ব্লাস্টোমিয়ার সহ যে এগটা সেটাই হচ্ছে ইনফেক্টিভ, সেটাই স্টুলে পাস করছে, নিচে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে লাইফ সাইকেল স্টেজ হচ্ছে অনেকগুলি, একটা হচ্ছে অ্যাডাল্ট, লার্ভা, ওভা। অ্যাডাল্ট তো বুঝো, অ্যাডাল্ট ওয়ার্ম, লার্ভা যেটা স্কিন দিয়ে পেনিট্রেশন করলো ফাইলেরিফর্ম লার্ভা, আর ওভা যেটা এগ দিয়ে পাস, স্টুল দিয়ে পাস করলো এগ। 3টা স্টেজ আছে। হোস্ট হচ্ছে সিঙ্গেল ডেফিনিটিভ হোস্ট ম্যান, তোমাদেরকে বলেছিলাম কিন্তু একটা কথা যে ইন্টেস্টাইনাল নেমাটোড গুলিতে সবার ক্ষেত্রে ম্যান হচ্ছে ডেফিনিটিভ হোস্ট, একটাই হোস্ট। ইনফেক্টিভ ফর্ম হচ্ছে কোনটা, ফাইলেরিফর্ম লার্ভা। প্যাথোজেনিক ফর্ম হচ্ছে অ্যাডাল্ট লার্ভা, দুইটাই কিন্তু প্যাথোজেনেসিস করে আলাদাভাবে। রাউন্ড ওয়ার্মের মতো যে লার্ভা দিয়ে কিছু হয় লাংসে, হার্ট লাঙে যেহেতু লার্ভাটা যায় সেখানে কিছু প্যাথোজেনেসিস করবে, আবার অ্যাডাল্ট ওয়ার্ম প্যাথোজেনেসিস করবে। রুট অফ হচ্ছে penetration through skin, এই যেগুলো হচ্ছে 5 to 6 weeks এর মতো সময় লাগবে। নাম্বার অফ মোল্ডিং সেটা হচ্ছে 4 টাইম। মোল্ডিং বলতে এখানে সয়েলের ডেভেলপমেন্টটাকে বোঝানো হয়েছে, সয়েলে 4বার মোল্ডিং করার পরে হয়, তখন যেন তোমরা বলতে পারো, এর জন্য লিখে রেখেছি নাম্বার অফ মোল্ডিং হচ্ছে
ম্যাম নাম্বার অফ মোল্টিংটা বুঝি নাই, আরেকবার একটু বলবেন? তোমাদের বইয়ে লাইফ সাইকেল অনেক ডিটেইলস করে লেখা, এত ডিটেইলস চারটা ডেভেলপমেন্ট মানে সয়েলে মোল্ডিং হওয়ার পরে ওরা ইনফেক্টিভ ফর্ম, ফাইলারি ফর্ম লার্ভা হয়, যেটা ইনফেকশন করে সিঙ্গেল ডেফিনিটিভ হিউম্যানে ঢুকে এবং প্যাথোজেনেসিস করবে লার্ভা। প্যাথোজেনিক ইফেক্টটা খুব ইম্পর্টেন্ট, ডিউ টু লার্ভা, ডিউ টু অ্যাডাল্ট ফর্ম। ডিউ টু লার্ভা দিয়ে কি হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডার্মাটাইটিস, যেটাকে আমরা ম্যাম কথা কেটে কেটে আসে একটু পর পর। আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি, ইয়ে হয়ে গেছিল, নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল, বুঝছো? আচ্ছা দাঁড়াও দেখো, স্লাইডটা এখন দেখতে পাচ্ছ কিনা দেখো। এটা নাড়া পড়ছে, নেটটা এরকম হচ্ছে কেন একটু ঠিক আছে। তাহলে প্যাথোজেনিক ইফেক্টে কি হয় বলো দেখি? ডিউ টু লার্ভা এবং ডিউ টু অ্যাডাল্ট ফর্ম। প্যাথোজেনিক ইফেক্ট হচ্ছে লার্ভার জন্য হচ্ছে আর অ্যাডাল্ট ফর্মে দিয়ে হচ্ছে। শোনো তোমাদের আইটেম তো থাকবে, তোমরা যেটা একটা করবা সেটা হচ্ছে লেকচার ক্লাসটা পরে লেকচারটা একবার রিডিং করবা। রিডিং পড়লে যেটা হয় তোমাদের মাথায় সেটা থাকে। ধরো শুনলে কত পার্সেন্ট থাকবে? 20%, তাই না? দেখলে ধরো 40% থাকলো, কিন্তু তুমি যখন একবার পড়লা তখন ধরো 50% অ্যাচিভ করলা, আর তুমি যখন পড়ে লিখলা তখন তোমার ধরো 80% হয়ে যাবে, তাই না? তারপরে আবার যখন করবা তখন 100% অ্যাচিভ হবে। কাজেই এগুলি তো তোমরা জানো, ফিজিওলজিতে পড়েছো। কাজে আমি যে বললাম তোমরা শুনলে, এটাতে যে খুব বেশি ইফেক্টিভ 20% এর মতো কাজ হবে। তারপরে যে নেট ডিস্টার্ব তো আছেই, তোমাদের লাস্ট আওয়ারে এনার্জি শেষ, হ্যাঁ, দেখা যায় 10% অ্যাচিভমেন্ট। কিন্তু তোমরা যদি এইগুলি একটু বাসায় জাস্ট একবার, আমার এই ক্লাসটাই তোমাদের পড়তে হায়েস্ট 10 থেকে 15 মিনিট লাগবে, একবার রিভিউ করো, তাহলে মাথায় কিছুটা থাকবে। তারপর যখন আবার আইটেমের সময় তোমরা আইটেমের জন্য আবার রেখে দিবা, আসলে তখন তোমাদের একদম নতুন করে ফিডব্যাক দিতে হয়। আমি কি বলেছি তখন আর কিছুই মনে থাকবে না। বুঝতে পারছো? এটাই হচ্ছে প্রবলেমটা হয়ে যায়। তারা ম্যাক্সিমাম পোস্ট গ্রাজুয়েশন করা, তারা যেভাবে ইফোর্ট দিতে পারে, আমাদের লেকচারার সবাই পাশ করে এসে নতুন। আমি তাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না, এটাই গভর্নমেন্টের নিয়ম যে এমবিবিএস ডাক্তার লেকচারার হতে পারে। কিন্তু বলতেছি ডিফারেন্সটা যেটা, যে ওদের আর তোমাদের মধ্যে এখানে ডিফারেন্সটা হয়ে যায়। ধরো একটা আইটেম নেওয়ার সময় তোমাদের যে ভুলগুলি ওরা যেভাবে ধরিয়ে দিতে পারবে, ওদের পক্ষে তো সেটা সম্ভব না। এই জন্য তোমাদের জন্য লেকচার ক্লাসগুলি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই লেকচারটা এরকম তোমরা ফেলে রেখে দাও, পরে আইটেমের সময় দেখা যায় যে তোমরা বইটা পড়ে চলে যাও, লেকচারের সাথে কোনো সম্পর্ক থাকে না, তার করতে থাকে। কারণ এক্সামিনাররা কোনটা ভুল সেটা তো জানে, হ্যাঁ, বইয়ে কোনটা আছে কোনটা ভুল আছে গাইড এগুলি তো তারা জানে। এই জন্য তোমরা লেকচারটা ফেলে রাখবা না, একবার হলেও রিভিউ করার চেষ্টা করবা। বুঝতে পারছো? আচ্ছা, প্যাথোজেনিক ইফেক্টটা কি হচ্ছে বলো দেখি। একটা হচ্ছে ডিউ টু লার্ভা, ডিউ টু অ্যাডাল্ট ফর্ম। লার্ভার জন্য হচ্ছে অ্যানকাইলোস্টোমা ডার্মাটাইটিস বা গ্রাউন্ডিজ, lesion in the lung, bronchitis or bronchopneumonia, eosinophilia. Due to adult form এর জন্য anemia, protein deficiency হচ্ছে, ঠিক আছে? সবার টাইম শেষ হয়ে গেল। তাহলে এই স্লাইডটা সরাই দিই, তাই না? এখন অ্যাডাল্ট ফর্ম দিয়ে কি হচ্ছে দেখো দেখি। অ্যাডাল্ট ফর্ম দিয়ে
অ্যাডাল্ট ফর্ম দিয়ে কি হচ্ছে, এনিমিয়া হচ্ছে। এই এনিমিয়া এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে। এই এনিমিয়ার যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট রিটেনে আসে, ভাই জিজ্ঞেস করে, খুবই ইম্পর্টেন্ট। হুকওয়ার্ম দিয়ে কিভাবে এনিমিয়া হচ্ছে? হুকওয়ার্মটা ব্লাড সাক করে 0.03 থেকে 0.2 ml এর মতো নিজেই ব্লাড সাক করছে। তারপর ক্রনিক হেমোরেজ হচ্ছে পাংচার সাইট দিয়ে। কেন ক্রনিক হেমোরেজ হয়? ও যখন ব্লাডটা সাক করে, তারপর ও নিজে অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজ করে। এই অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজ করার জন্য ওই পাংচার সাইটে কন্টিনিউয়াস সুজিং হতে থাকে, আর ক্রনিক হেমোরেজ হতে থাকে। প্যারাসাইট ক্রসিং প্রেসার নেক্রোসিস উইথ দেয়ার টিথ, ওই যে বলেছিলাম 2 জোড়া টিথ আছে, এটা দিয়ে একদম প্রেসার দিয়ে রাখে, মানে নেক্রোসিস হয়, ব্লিডিং হতে থাকে। এবং প্যারাসাইট রিলিজ অ্যান্টিকোয়াগুলেন্ট প্রিভেন্ট ক্লটিং ইন দ্য পাংচার এরিয়া। একটা তো হচ্ছে একটা জায়গায় ব্লাড সাক করে আরেকটা জায়গায় ওরা চলে যাচ্ছে, ওখান থেকে হেমোরেজ হচ্ছে। তারপর যেটা প্রেসারের কারণে নেক্রোসিস হয়ে যাচ্ছে জায়গাটা, ওখান থেকে ব্লিডিং হচ্ছে, কন্টিনিউয়াস সুজিং হচ্ছে, আর ব্লাড ক্লটিং হয়ে যাওয়ার কথা, কিন্তু ব্লাড ক্লটিং হচ্ছে না, কারণ প্যারাসাইট অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজ করছে। এই 4টা পয়েন্ট তোমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখবা। পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে যে হাউ এনিমিয়া ডেভেলপ, হোয়াট টাইপ অফ এনিমিয়া ডেভেলপ, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, এবং হোয়াট ইজ দ্য মেকানিজম অফ এনিমিয়া ইন হুকওয়ার্ম ইনফেস্টেশন বা ইনফেকশন। তখন তোমরা এরকম করে বলবা যে ব্লাড সাকিং বাই দ্য হুকওয়ার্ম, chronic hemorrhage from the puncture site, parasite causes pressure necrosis with their teeth, and parasite release anticoagulant. This is most important point. Anticoagulant release করবে, prevent clotting in puncture site, and nutritional deficiency তো আছেই, iron deficiency, microcytic hyperchronic anemia করবে, folic acid, vitamin B12 deficiency, macrocytic anemia করবে। বুঝা গেল? নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম। আচ্ছা, এখন ডায়াগনোসিস করব কিভাবে? তোমাদেরকে আগেই বলেছি, স্টুলে বা ডিউটেনাল কন্টেন্ট নিয়ে আমরা ম্যাক্রোস্কোপি এবং মাইক্রোস্কোপি করব। ম্যাক্রোস্কোপিতে আমরা অ্যাডাল্ট ফর্ম যদি পড়ে আসে বা বেশি হয় ইনফেস্টেশন, তখন কিন্তু অ্যাডাল্ট ফর্মও দেখা যেতে পারে। আর আমরা মেইনলি খুঁজবো হচ্ছে হুকওয়ার্ম একটা বা ওভা যেটা, সেটা এক্সামিনেশন করলে ব্লাডে সব হেলমিনথিক ইনফেকশনে কি পাওয়া যায়? ইউসিনোফিল কাউন্ট বেশি পাওয়া যায়, ইউসিনোফিলিয়া পাওয়া যায়। ঠিক আছে, মরফোলজি করব অ্যাডাল্ট ফর্ম এবং ফাইলেরিফর্ম লার্ভা। এখানে শুধু অ্যাডাল্ট ফর্ম যাবে না, অনেক সময় লার্ভাও পাস করে স্টুলে, বের হয়ে আসতে পারে। তাহলে আমরা এটা স্পেসিফিক ডায়াগনোসিসের মধ্যে অ্যাডাল্ট ওয়ার্ম বা ফাইলেরিফর্ম লার্ভা দেখব, আর ক্যারেক্টারিস্টিক এগ দেখব হুকওয়ার্মের। হুকওয়ার্মের এগটা এগুলি তোমাদের অস্তিত্বে আসতে পারে। এর জন্য ওভাল ইলেকট্রিক্যাল শেপ, আগেরটার মতো এরকম ওভাল শেপ থাকবে, কিন্তু এটা বায়োলিস্টেন না, নন বায়োলিস্টেন, কালারলেস, দ্যাট মিন্স নন বায়োলিস্টেন। অ্যাসকারিস লাম্ব্রিকার্স এর আগে যেটা পড়েছিলাম রাউন্ড ওয়ার্ম, সেটা কিন্তু বায়োলিস্টেন ছিল, আর এটা হচ্ছে কালারলেস, নন বায়োলিস্টেন। হ্যাঁ, কিছু বলবা? বুঝি না, আরেকবার বলো। প্রিভিয়াস স্লাইডটা যদি আরেকবার একটু দেখাতেন। এটা ল্যাবরেটরি ডায়াগনোসিস। জি ম্যাম, স্ক্রিনশট নিতে পারছিলাম না ম্যাম নেটওয়ার্কের জন্য, এখন নিয়ে নিচ্ছি। আচ্ছা, ল্যাবরেটরি ডায়াগনোসিস মেইনলি হচ্ছে আমরা আসলে এই এগ দেখে ল্যাবরেটরি দেখি। হ্যাঁ, একটা নন বায়োলিস্টেন ওভাল শেপ সারাউন্ডেড বাই ট্রান্সপারেন্ট হায়ালিক শেল মেমব্রেন। ট্রান্সপারেন্ট একটা শেল মেমব্রেন দেখা আছে। তোমরা বইয়ের ছবিটা আরো ক্লিয়ার আছে, দেখি নিও। হ্যাঁ, আমার ছবিটা অত ক্লিয়ার বোঝা নাও যেতে পারে। একটা এগ শেল আছে ট্রান্সপারেন্ট, বুঝতে পারতেছো? এই যে সাইডে একটা এগ শেল আছে, ভিতরে এই যে ব্লাস্টোমিয়ার আছে। হ্যাঁ, কন্টেন্ট সেগমেন্টেড ওভাম, ইউজুয়ালি 4 ব্লাস্টোমিয়ার্স। ঠিক আছে, সেগমেন্টেড থাকবে, ওভামটা এরকম সেগমেন্টেড থাকবে, 4টার মতো ভাগ থাকবে, 4 ব্লাস্টোমিয়ার থাকবে। ক্লিয়ার স্পেস বিটুইন দ্য এগশেল এন্ড দ্য সেগমেন্টেড ওভামের মধ্যে ওই যে ক্লিয়ার স্পেসটা দেখা যাচ্ছে। তাহলে বাইরে এগশেল, ভিতরে ওভাম, ওভামটা সেগমেন্টেড থাকবে এবং নন বায়োলিস্টেন থাকবে। এই ওভাম এবং এগশেলের মাঝে ক্লিয়ার স্পেস দেখা যাবে। ইজ ইট ক্লিয়ার টু অল? আইডেন্টিফাইং পয়েন্ট গুলি কিন্তু তোমাদের লাগবে। প্রথম হচ্ছে নন বায়োলিস্টেন ওভাল শেপ, শেপটা দেখে বুঝলাম নন বায়োলিস্টেন, কাজে হুকওয়ার্ম এগ। এটার মধ্যে যে ওভামটা আছে সেটা হচ্ছে ব্লাস্টোমিয়ার্সে ভাগ করা আছে। হ্যাঁ, ইউজুয়ালি 4 ব্লাস্টোমিয়ার্স থাকে, আর এগ শেলটা খুব থিন থাকে, ট্রান্সপারেন্ট থাকে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম। এটা স্ক্রিনশট নিছো? জি ম্যাম। আদার্স মেথডের মধ্যে ডিউটেনাল কন্টেন্ট দেখতে পারি, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া,
জন্য আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখতে পারি, টেস্ট ফর অকাল ব্লাড ইন স্টুল গিভস পজিটিভ রিঅ্যাকশন। এগুলো আদার্স টেস্ট, এগুলো অত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। এগের টেস্ট মানে ল্যাবরেটরি ডায়াগনোসিস লিখলে ওই এগের ডেসক্রিপশনটা অবশ্যই লিখবা, তারপর এগুলি লিখবা, লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই। ট্রিটমেন্ট ওই যে বলেছিলাম সব একই, মেবেন্ডাজল 100 মিলিগ্রাম ওরালি বিডি ফর 3 ডেজ, অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ ওরালি, পাইরেন্টাল পেময়েড। আর এনিমিয়া হচ্ছে যদি থাকে তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া যেহেতু থাকে আয়রন সাপ্লিমেন্টেশন, ফেরাস সালফেট দিব, ঠিক আছে। আচ্ছা, প্রিভেনশন করব ক্যারিয়ার এন্ড ডিজিজ পারসনস who scale treatment of community, যাই হোক প্রপার ডিসপোজাল অফ নাইট সয়েল, ওয়্যারিং বুটস অর গ্লাভস, এটা ইম্পর্টেন্ট। আমরা যখন মাটির কাজ করব তখন কিন্তু গ্লাভস পরতে হবে, আর যারা কৃষক তাদেরকে বলতে হবে বুট জুতা পরে। বাইরের কান্ট্রিতে কিন্তু কৃষকরা দেখবা সবাই বুট জুতা পরে কাজ করে, আমাদের দেশে কিন্তু এটা আমরা মেইনটেইন করি না দেখে আমাদের কিন্তু হুকওয়ার্ম ইনফেকশনটা বেশি হয়, বুঝতে পারছো? তাহলে এগুলি করব, ডিসপোজালটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, আর ক্যারিয়ার যে তাকে ট্রিটমেন্ট করতে হবে, ডিজিজ পারসনকে একদম কমিউনিটিতে এরকম ট্রিটমেন্ট দিতে হবে, মাস ট্রিটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লার্ভা মাইগ্রেন্স, তোমাদের শর্ট নোট আসতে পারে বা এসেছিল, হোয়াট ইজ লার্ভা মাইগ্রেন্স। লার্ভা মাইগ্রেন্সটা হচ্ছে এই যে ফাইলেরিফর্ম লার্ভা ওয়ান্ডার্ড অ্যাবাউট থ্রু দ্য স্কিন ইন অ্যান এইমলেস ম্যাটার ফর সেভারাল উইকস এন্ড মান্থস, প্রোডিউসিং রেডিশ ইচি পার্পল along the path traversed by the larva termed larva migrans। এই দেখো আগে ছবি দেখাইনি, তাহলে বুঝতে পারবো। লার্ভা মাইগ্রেন্স এর ফিচারটা তো ছিল, দাঁড়াও, ও এটা হচ্ছে যে লার্ভা মাইগ্রেন্স এর ছবিটা দেখছো, বোঝা যাচ্ছে পাটা স্কিনের নিচে লার্ভা গুলি যে গেছে, বুঝতে পারো, বোঝা যায় কিনা? ম্যাম একটু ডার্ক, কিন্তু বোঝা যাচ্ছে যে স্কিনের নিচে কিছু একটা ম্যাম একটু, এটা হচ্ছে যে ম্যাম একদম খসখসে টাইপ হয়ে গেছে আর কি, ফুলে স্কিনটা একটু ফুলা ফুলা হয়ে আবার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এই লাইন দিয়ে গেছে, এটা বোঝা যায় যে লার্ভাটা ঢুকছে, ধরো ঢুকে এই যে পথটা দিয়ে গেছে, বুঝছো? যে ক্রিপিং ইরাকশন গ্রাউন্ড ইচ করে যে বললাম না একটু আগে, অ্যানকাইলোস্টোমা লার্ভাল ইনফেকশন কি করে, প্যাথোজেনেসিসটা যে অকার্স ইন দ্য সাইট অফ এন্ডি ডিসঅ্যাপিয়ারেন্স উইদিন 1 to 2 weeks, ঠিক আছে, যে জায়গা দিয়ে ঢুকে লাল হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় দেখা যায় ফাইলেরিফর্ম লার্ভা ওয়ান্ডার অ্যাবাউট থ্রু দ্য স্কিন ইন অ্যান এইমলেস ম্যাটার ফর সেভারাল উইকস, মানে দেখা যায় সপ্তাহের পর সপ্তাহ ওরা এইমলেস ম্যাটার এরকম স্কিনেই ঘুরতে থাকে, ঠিক আছে, প্রোডিউসিং এ রেডিশ ইচি পার্পল প্যাপিউল। লেখাগুলো বোঝা যাচ্ছে ইয়া হয়ে গেছে। এখন বাম দিকে আর কি নিতে পারলো, ঠিক আছে। লার্ভা মাইগ্রেন্সের পরে হচ্ছে যে ম্যাম প্যাথোজেনেসিসটা, এটা এরপরে আরে তোমরা প্যাথোলজিক ইফেক্ট করছি না লার্ভা আর অ্যাডাল্ট ওয়ার্ম। অ্যাঙ্কেলোস্টোমা ডার্মাটাইটিসটা দেখাইছিলেন আর কি। হ্যাঁ, ছবিটা দেখানোর জন্য এটা দিছি, বুঝছো? লার্ভা মাইগ্রেন্সের ছবি এটা, ওখানে তো ছবিটা নাই, আগে স্লাইডে ছিল, তখন বলি নাই আর কি, ছবিটা দেখাই নাই, পরে পড়াবো দেখি। তোমরা দেখে চিনতে পারতেছো কিনা, ধরো তোমাদের রসপিতে দিলে বুঝতে পারবা কিনা স্কিন দিয়ে কোনটা পেনিট্রেশন করে, হুকওয়ার্ম এরকম, সার্পিনিজিয়াস এরকম যে টানেলের মতো সৃষ্টি করে একটা, বুঝছো? সাপ যেরকম সর্পিক আকারে যায় আমাদের স্কিনের দুইটা লেয়ারের মাঝখান দিয়ে, ওরা এরকম ঘুরতে থাকে 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম 2 বছর পর্যন্ত, এরকম মান্থস 2 ইয়ার্স থাকতে পারে। রেডিশ ইচি প্যাপিউল অ্যালং দ্য পাথ ট্রাভার্স বাই দ্য লার্ভা, এটাকেই লার্ভা মাইগ্রেন্স বলে, বুঝতে পারছো? একটা তো হচ্ছে যখন ঢুকলো ও তো ভেনিউসে গিয়ে ব্লাড সার্কুলেশনে চলে গেল, আরেকটা হচ্ছে অনেক সময় যায় না, ওরা করে কি এমলেস ম্যানার এরকম ঘুরতে। এরপর দেখো ওই যে স্কিন পেনিট্রেশন করে যখন লার্ভাটা, তখন কি হয়, তখন হচ্ছে সেখানে ইন্টেন্স ইচিং হয়, ঠিক আছে, এটা 2 সপ্তাহের ভিতর চলে যায়, সেটাকে গ্রাউন্ড ইচ বলছি, ঠিক আছে, অ্যানকাইলোস্টোমা ডার্মাটাইটিস বা গ্রাউন্ড ইচ বলছি।
আরেকটা যেটা সেটা হচ্ছে লার্ভা মাইগ্রেন্স বলছি। অনেক সময় দেখা যায় এইমলেস ম্যানারে এই লার্ভাটা 2 সপ্তাহ, মাস, বছর পর্যন্ত এরকম স্কিনের লেয়ারের মধ্যে ঘুরতে থাকে। তখন দেখা যায় যে এক ধরনের প্যাপিউল তৈরি হয় সেই পাতগুলি বাইরে থেকে বোঝা যায়, সেটাকে আমরা লার্ভা মাইগ্রেন্স বলছি। এবার বোঝা গেল লার্ভা মাইগ্রেন্সটা কি? আচ্ছা, এরপর পড়িয়েছিলাম যে অ্যাডাল্ট ফর্ম দিয়ে কি হয়, এনিমিয়া হয়, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়। এনিমিয়ার মেকানিজমটা বলেছিলাম যে ব্লাড সাক করছে অ্যাডাল্ট ফর্মটা, তারপর সেখান থেকে হেমোরেজ হচ্ছে, ক্রনিক হেমোরেজ, তারপর যেটা ওদের টিপ দিয়ে যে একদম অ্যাটাক থাকার কারণে প্রেসার নেক্রোসিস হচ্ছে, সেখান থেকে উজিং হচ্ছে। আর প্যারাসাইট এক জায়গায় ব্লাড সাক করে আরেক জায়গায় যখন যায় তখন দেখা যায় কি যে ওরা অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজ করে, যার জন্য যেই সাইডে ওরা সাক করে ব্লাড সেখান থেকে পাংচার সাইড থেকে ইয়ে হতে থাকে, ক্লট ব্লিডিং হতে থাকে, আর ব্লাডটা ক্লট হয় না অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজ হওয়ার কারণে। এই কারণে মাইক্রোসাইটিক হাইপোটোনিক অ্যানিমিয়া হয়, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়, যেহেতু সাক করছে। ফোলিক অ্যাসিড, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিও হতে পারে। তাহলে দুই ধরনের এনিমিয়া হলে সেটাকে ডাইমরফিক টাইপ অফ এনিমিয়া বলে। এক্সামিনেশন করব হচ্ছে স্পেসিমেন, স্টুল, ডিউডেনাল কন্টেন্ট। ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশনে অ্যাডাল্ট ফর্ম লার্ভা দেখবো, ফাইলেরিফর্ম লার্ভা, ব্লাডে ইওসিনোফিলিয়া দেখবো। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে এগ দেখলে আমরা কি দেখবো, এরকম ক্যারেক্টারিস্টিক্স এগ দেখতে পাবো। ঠিক আছে, এই হলো আমাদের হুকওয়ার্ম। হুকওয়ার্মের ট্রিটমেন্ট মেবেন্ডাজল, অ্যালবেন্ডাজল, পাইরেন্টাল পেমেন্ট, আর অ্যানিমিয়া হলে আয়রন সাপ্লিমেন্টেশন। প্রিভেনশন তো বললামই। আর যেটা লার্ভা মাইগ্রেন্স, এই লার্ভা মাইগ্রেন্স করাতে গিয়ে আমি ছবিটা দেখিয়েছিলাম। এবার বোঝা গেল? আচ্ছা, এখন লার্ভা মাইগ্রেন্সটা একটু বলে দিই। Filariform larvae wander about through the skin in an aimless manner for several weeks and months up to 2 years. এরকম 2 বছর পর্যন্ত এইমলেস ম্যানারে কি করতে থাকে, ঘুরতে থাকে। ঠিক আছে, ঘুরতে ঘুরতে যেটা হয় যে জয়েন একবারে করে ফেলি ভালো। এইভাবে তারা যখন ট্রাভার্স করে তখন এক ধরনের প্যাপিউল তৈরি হয় ওই যে পথ দিয়ে তারা যাচ্ছে, সেই পথ দিয়ে। সেটাকে আমরা লার্ভা মাইগ্রেন্স বলছি। তোমাদের জিজ্ঞেস করে বাই বা রিটেনে আসতে পারে। এরা কারা করে? অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি সাধারণত এটা করে না, ওরা তো ভেনিউসে গিয়ে লাইফ সাইকেল করে। কারা করে? particularly seen in those species of parasite which are not adapted in men and therefore after having penetrating the skin layer cannot produce a normal development in small bowel. এটা তো স্মল ইন্টেস্টাইনাল নেমাটোড, ওদের তো বায়োলে যাওয়ার কথা, কিন্তু ব্রাজিলিয়ানস এবং ক্যানিনাম এরা কিন্তু আসলে হিউম্যানে অ্যাডাপ্টেড না। এইজন্য ওরা এরকম স্কিনে ঢুকছে কিন্তু ওরা আর নিউজে ওদেরকে নেয় না, ওরা ঘুরতেই থাকে। এই জন্য এটাকে লার্ভা মাইগ্রেন্স বলে বা কিউটেনিয়াস লার্ভা মাইগ্রেন্স বলে। ওরা এভাবে ঘুরতে ঘুরতে এক সময় মারা যায়। ঠিক আছে, দে রিটেইন ইট নরমালি। অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি কি লার্ভা মাইগ্রেন্স করবে? করবে না। যেসব স্পেসিস অ্যাডাপ্টেড থাকে না তারা লার্ভা মাইগ্রেন্স করবে। ঠিক আছে, অ্যাডাপ্টেড থাকে না কারা? অ্যানকাইলোস্টোমা ব্রাজিলিয়ানস এবং ক্যানিনাম। তোমাদের কেডি চ্যাটার্জি বইয়ে পিছনে তোমরা খুঁজে দেখবে লার্ভা মাইগ্রেন্স দিয়ে একটা টপিক লেখা আছে, ওই যে ডিকশনারিতে যেরকম খুঁজো না, ওই পেজটা খুঁজে ওটা একটু দেখবা। They retain in a tortuous and serpiginous tunnel, the roof being formed by stratum granulosum and floor by corneum. এটা স্কিনের দুইটা লেয়ার দিয়ে একটা টানেলের মতো তৈরি হয়, এটার মধ্যে ওরা ঘুরতে থাকে। The larvae move in the tunnel and progress very slowly and irregularly at a rate of 1 to 2 centimeter per day. খুব স্লোলি যায়, খুব দ্রুত তো যায় না। এবং the migrating filariform larva of the strongylus moves rapidly in a short time at a rate of 3 to 4 centimeter in an hour, hence it is called larva currents. আরেকটা স্পেসিস আছে strongylus, ও এত দ্রুত যায় যে ওকে লার্ভা কারেন্টস বলছে। নরমালি অ্যানকাইলোস্টোমার যে আদার স্পেসিস গুলি আছে সেগুলি 1 to 2 সেন্টিমিটার পার ডে তে এরকম স্কিনের দুইটা লেয়ারের ভিতর মুভ করে। বোঝা গেল লার্ভা মাইগ্রেটসটা কি, কেন হয়? কারণ এই স্পেসিস গুলি নরমালি হিউম্যানে হ্যাবিটেড না, স্মল ইন্টেস্টাইনে হ্যাবিটেড না, এরা এদের লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে না, স্কিনে ভাবে ঘুরতে থাকে, এটাকে লার্ভা মাইগ্রেন্স বলছে।
বোঝা গেল? আচ্ছা, তাহলে এই হলো তোমার নেমাটোড, ইন্টেস্টাইনাল নেমাটোড। স্মল ইন্টেস্টাইনাল নেমাটোডের মধ্যে আমরা পড়াচ্ছিলাম হচ্ছে কি অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডস আর হুকওয়ার্ম। এরপর আরো ইন্টেস্টাইনাল নেমাটোড আছে, যেটাকে আমরা লার্জ ইন্টেস্টাইনাল নেমাটোড বলছি। স্ট্রাঙ্কুলারিস কার্টোলারিস আবার লার্জ ইন্টেস্টাইনাল না, কিন্তু ট্রাইচুরিস, ট্রাইচুরা, এন্টেরোজিয়াস, ভার্মিকুলারিস এগুলি হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। আমাদের দেশে কমন হেলমিনথিকের মধ্যে বাচ্চারা একটা কমপ্লেইন করে, এটা তোমরা সবাই শুনেছো, যে ইচিং হয় অ্যারাউন্ড দ্য অ্যানাল রিজিয়ন। বাচ্চাদের এই কমপ্লেইনটা কমন, সেটা ইজ ডিউ টু এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস। তোমাদের ক্লিনিক্যাল কোশ্চেন আসে হুকওয়ার্ম থেকে আর এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস থেকে ক্লিনিক্যাল কোশ্চেন আসে। এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস থেকে কোশ্চেন আসে, ধরো a 4 to 5 years boy come with intense itching যেমন ওয়াটার স্টুল, তখন তোমরা এটাকে কি ডায়াগনোসিস করবা? অ্যারাউন্ড দেয়ার অ্যানাল রিজন এট নাইট, নাইটে ইন্টেন্স ইচিং হয়, তখন তোমরা এন্টেরোবিয়াস ডায়াগনোসিসটা লিখবা। আর যদি হুকওয়ার্মে এভাবে ক্লিনিক্যাল কোশ্চেন আসে যে বেয়ার ফুটেড ফার্মার কামস উইথ এনিমিয়া এবং দেখা গেছে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে তার মধ্যে, তখন তার মধ্যে ব্রঙ্কাইটিসের ফিচার আছে, তখন তোমরা বলবা যে এটা কিন্তু হুকওয়ার্ম দিয়ে এটা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই এন্টেরোবিয়াস ভার্মিকুলারিসটা কিন্তু লার্জ ইন্টেস্টাইনে হ্যাবিটেট। হ্যাবিটেটটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, সিকাম ভার্মিফর্ম অ্যাকেন্ডিস। কমন নেম যদি বলো এটা হচ্ছে থ্রেড ওয়ার্ম বা পিন ওয়ার্ম বলে। এটা এতই ছোট যে এটাকে থ্রেড ওয়ার্ম বা পিন ওয়ার্ম বলছে। ঠিক আছে? জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন যদি বলি, ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রিভ্যালেন্স রেট ফর এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস আর হায়ার ইন টেম্পারেট রিজন। গরমের দেশগুলিতে এগুলি বেশি হয়। হ্যাবিটেট থাকবে, গ্র্যাভিড ফিমেল লিভ ইন দ্য সিকাম ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স অফ ম্যান, বাট দে রিমেইন আনটিল দ্য এগস আর ডেভেলপ। এখানে কিন্তু এক্সট্রা ডেভেলপ হয়, এক্স ডেভেলপমেন্টের জন্য অনেক অক্সিজেনেটেড এরিয়া লাগে, এজন্য ওরা নিচে এসে এগ লে আউট করে, এজন্য অ্যানাল রিজিওতে ইন্টেন্স ইচিং হয়। এটা ভাইরাতে জিজ্ঞেস করে যে কেন ওরা পেটের মধ্যে সবাই ডিম পারে, ওরা কেন পেরিয়ানাল রিজিয়নে এসে ডিম পারে? মেইন ব্যাপারটা হচ্ছে এটা, ওদের হাইলি অক্সিজেনেটেড এরিয়া লাগে। এর জন্য এই লার্জ ইন্টেস্টাইন সিকাম ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স থেকে ফিমেলটা নিচে নেমে এসে ওরা রাতের বেলা তখন এগ লে আউট করে, এগ থেকে তখন ওই অক্সিজেনেটেড আর হাইলি অক্সিজেনেটেড এরিয়াতে ওরা ওয়ার্ম হ্যাচেস আউট। দেখো অ্যাডাল্ট ওয়ার্মটা হচ্ছে স্মল, হোয়াইট ইন কালার। It is more or less spindle shape and resembles the short pieces of thread, অনেকটা সুতার মতো, এই জন্য এটাকে থ্রেড ওয়ার্ম বলে বা পিন ওয়ার্ম বলে। খুব ছোট তাই এটাকে পিন ওয়ার্ম বলে। ছোট ছোট সুতার মতো মনে হবে, একদম ছোট, হোয়াইট কালার। ঠিক আছে? এর একটা দেখতে কেমন? এর একটাও নন বায়োলিস্টিন, এর একটা অন্য এর মতো না, কালারলেস, নন বায়োলিস্টিন। আর যেটা সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল শেপ। দেখো শেপটা দেখে তোমরা বুঝতে পারছো, দেখো এটা স্লাইডটা বুঝতে পারো কিনা, একটা শেপটা বোঝা যায়। একদিকে দেখো ফ্ল্যাটেন আর আরেকদিকে হচ্ছে কনভেক্স। দেখো অনেকটা লেন্সের মতো, তাই না? একদিকে ফ্ল্যাটেন, একদিকে কনভেক্স, তাই না? being plano-convex, একদিকে flattened on one side and convex on other side, surrounded by a transparent shell, contains coiled tadpole-like larva. এর ভিতরে কি থাকে? tadpole মানে তো বুঝো, ব্যাঙাচির মতো, লার্ভাটা এরকম কয়েলড আকারে থাকে। floats in saturation solution of common salt. এই হলো এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস এর ডায়াগনস্টিক পয়েন্ট। এটা কিন্তু তোমাদের লাগবে পরীক্ষার জন্য। তাহলে ইট ইজ নন বায়োলিস্টিন, it is plano-convex in shape, contains tadpole-like larva এবং এর egg shellটা হচ্ছে ট্রান্সপারেন্ট শেল থাকবে, যেটা সারাউন্ডেড থাকবে, আর এটা floats in saturated solution of common salt. তাহলে এক্স এর ডায়াগনস্টিক পয়েন্টগুলি তোমাদের মনে আছে, বলতে বুঝতে পারছো? জি ম্যাম, এটা হচ্ছে ম্যাম নন বায়োলিস্টিনিক আর হচ্ছে যে ম্যাম কালারলেস। এটা কেন বলি বারবার, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কালারলেস শুধু না, প্ল্যানো-কনভেক্স সাথে এটা লার্ভাটা কেমন জিজ্ঞেস করে, ট্যাডপোল লাইক লার্ভা থাকবে, ট্রান্সপারেন্ট শেল থাকবে। ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে গেলাম। লাইফ সাইকেল, এটা হচ্ছে এটার ইনফেকশনটা অকার্স বাই ইনজেকশন অফ এগস। এই এগসটা ইনজেকশন হোক, তখন এগ শেলটা ডিসলভ বাই ডাইজেস্টিভ জুস, egg shell are dissolved by
digestive juice, and larvae escape in the small intestine where they develop into adolescent form. ঠিক আছে, তাহলে ইনজেকশন অফ এগ, তারপর স্মল ইন্টেস্টাইনে যাবে, লার্ভা হ্যাচেস আউট করবে, অ্যাডোলেসেন্ট ফর্মে যাবে, তারপর অ্যাডাল্ট ফর্ম বিকাম সেক্সুয়ালি ম্যাচিউর মেল, fertilize the female and dies. আর গ্র্যাভিড ফিমেল দেন মাইগ্রেট ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন ডাউন টু দ্য সিকাম কোলন, ওই যে বললাম নিচে নামে, ওদের হাইলি অক্সিজেনেটেড এরিয়া লাগে, তাহলে হচ্ছে সিকাম কোলন ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এন্ড রিমেইনস দেয়ার আনটিল দ্য এগস ডেভেলপ। বোঝা গেল? তাহলে লাইফ সাইকেল অন্যদের মতোই, শুধু এখানে এদের যে ফিমেলটা নিচে নেমে এসে সিকাম ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, হ্যাঁ ওখানে এসে থাকবে যতক্ষণ না এগটা ডেভেলপ হবে। The fertilized female then wanders down the rectum and works its way out of the anus during the night to deposit egg on the perianal skin. Newly laid on the perianal skin containing a tadpole-like larva completes in the development in 24 to 36 hours time in the presence of oxygen. ওদের যে লার্ভাল ডেভেলপমেন্টের জন্য অক্সিজেন লাগে, এর জন্য দেখা যায় যে একটা ওরা ডিপোজিট করবে হচ্ছে পেরিয়ানাল রিজিয়নে, তারপর ওই ট্যাডপোল লাইক যে লার্ভা সেটা ডেভেলপমেন্ট হবে এবং সাইকেলটা রিপিটেড হবে। লাইফ সাইকেলটা তাহলে রিপিটেড হবে কিভাবে? এখানে আসলে মেইনলি অটো ইনফেকশন হয়। বাচ্চারা ওই যখন লে আউট করে না একটা, তখন ইন্টেন্স ইচিং হয়, তখন বাচ্চারা ওই জায়গাটা ইচ করে এবং ওরা ওদের হাত, ছোট বাচ্চা তো ওরা মুখে দেয়, তারপরে বিভিন্ন ওদের ক্লথিংসে লেগে থাকে, ওইখান থেকে অটো ইনফেকশন হয়। The movement of the worm at the time of egg laying causes intense itching. প্রচুর intense itching করে to scratch the affected part and thereby carrying the eggs containing the infective larva on their fingers. এই জন্য দেখা যায় যে ওই সময় ইচিং এর সময় যে এগ কন্টেইনিং ইনফেক্টিভ যে লার্ভাটা সেটা তাদের ফিঙ্গার্সে চলে যাচ্ছে। These eggs are subsequently transferred to food and swallowed by the patient himself. নিজেই আবার এটা খেয়ে ফেলতেছে। The infection may occur direct from anus to mouth, a very common habitat with children. যার জন্য এটাকে অটো ইনফেকশন, নিজেরাই নিজেদের ইনফেকশন করছে। তাহলে হ্যাবিটেট হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এরা হচ্ছে পিন ওয়ার্ম বা থ্রেড ওয়ার্ম, যেটা বলেছিলাম খুবই ছোট থাকবে। দেখো আবার একটু বলি, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস নাম হচ্ছে এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, কমন নেম হচ্ছে থ্রেডওয়ার্ম বা পিনওয়ার্ম। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন হচ্ছে সব জায়গায় থাকে কিন্তু টেম্পারেট রিজিয়নে কমন। হ্যাবিটেট হচ্ছে গ্র্যাভিড ফিমেলটা সিকাম ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে থাকবে, দে রিটেন আনটিল দ্য এগস আর ডেভেলপ। কেন সেটা বলেছি। এখন দেখো অ্যাডাল্ট ফর্মটা একদম থ্রেড লাইক ছোট থাকবে, হোয়াইট থাকবে, এগটা অনেকটা প্ল্যানোকনভেক্স ট্রান্সপারেন্ট, শেল থাকবে, নন বায়োলুস্টাইন থাকবে। Life cycle ingestion by infection occurs by ingestion of egg. Egg shell dissolved by digestive juice. Larva escape in the small intestine, develop into adolescent, and adult form becomes sexually mature and fertilize the female. Gravid female, they'll migrate from the small intestine down to the cecum colon vermiform appendix and retains there until the eggs are developed. The fertilized female then wanders down the rectum, works its way out of the anus during the night to deposit it on the perianal skin, and newly laid on the perianal skin containing a tadpole-like larva completes its development in 24 to 36 hours in the presence of oxygen. The cycle is repeated by patient himself. এটাকে অটো ইনফেকশন বলে। মুভমেন্ট অফ দা ওয়ার্ম, যখন ওদের লার্ভাটা হ্যাচেস আউট হতে থাকে, ওয়ার্মগুলি মুভ করে, তখন এগ লেইং করে, তখন ইন্টেন্স ইচিং হয়। মানে যখন ফিমেলটা এগ লেইং করে তখন ওরা মুভমেন্টের কারণে ইন্টেন্স ইচিং হয়, স্ক্র্যাচ করবে অ্যাফেক্টেড পার্টে, thereby carrying the eggs containing the infective larva on their fingers, and these eggs are subsequently transferred to the food and swallowed by the patient himself, and the infection may occur direct from anus to mouth, a very common habitat to children. এর জন্য বাচ্চাদের কিন্তু কমন। তাহলে একটা বললাম অটো ইনফেকশন, বাচ্চারা নিজেই ইন্ট্রোডিউস করছে। আরেকটা হচ্ছে রেট্রো ইনফেকশন বা রেট্রোগ্রেড ইনফেকশন। This is a process in which the eggs laid out on the perianal skin immediately and hatches into the infective stage larva and migrate through the anus to the develop into the adolescent form in the colon.
যে উল্টা পথে হাঁটা দেয়। দেখা যায় যে ওরা অ্যানাসে জন্মগ্রহণ করে আবার ওইখান গিয়েই আবার লার্ভাটা গিয়ে কোলনে বড় হতে থাকে। বুঝতে পারছো? এটা হচ্ছে রেট্রোগেট ইনফেকশন বা রেট্রো ইনফেকশন। এটাও হয়। তাহলে কয় ধরনের ইনফেকশন হচ্ছে এন্টেরোপিয়াস ভার্মিকুলারিসের ক্ষেত্রে? দুই ধরনের, একটা হচ্ছে অটো ইনফেকশন, একটা রেট্রোগেট ইনফেকশন। আচ্ছা, তোমাদের যে সিস্টোড পড়িয়েছিলাম এর মধ্যে অটো ইনফেকশন কে করে মনে আছে? টিনিয়ার মধ্যে কোন টিনিয়াটা অটো ইনফেকশন করে? বলেছিলাম এর জন্য ডেঞ্জারাস, অটো ইনফেকশন করে। সিস্টোডে টিনিয়া পড়েছিলাম না, সোলিয়াম স্যাজেনেটা, এর মধ্যে কোনটা অটো ইনফেকশন করে ভুলে গেছো? সোলিয়ামটা অটো ইনফেকশন করে, হ্যাঁ। আর এন্টেরোপিয়াস ভার্মিকুলারিস তো অটো ইনফেকশন করে, রেট্রো ইনফেকশনও করে। এগুলি পরীক্ষায় জিজ্ঞেস করে অটো ইনফেকশন। হ্যাঁ, পরীক্ষা জিজ্ঞেস করে অটো ইনফেকশন বলতে কি বুঝো, রেট্রো ইনফেকশন বলতে কি বুঝো, কারা করে, তখন তোমরা বললো হ্যাঁ এন্টেরোপিয়াস ভার্মিকুলারিস করে। দেখো এটার লাইফ সাইকেলের ফিগার যেটা আমি বলে ফেলেছি, যে ইনজেকশন করবে একটা কন্টেনিং এই যে ট্যাডপোড লাইক লার্ভা, তারপর ইনজেকশন হওয়ার পর স্মল ইন্টেস্টাইনে গেল, তারপর ফার্টিলাইজ হলো, হ্যাঁ, লার্ভা হ্যাচ আউট করলো স্মল ইন্টেস্টাইনে, তারপর অ্যাডাল্ট হলো, তারপরে গ্র্যাভিড মাইগ্রেট করবে পেরিয়ানাল রিজিয়নে, মাইগ্রেট করার পর এই গন্ধা পেরিয়ানাল রিজিয়নে, তখন এটা এটা যে ফোল্ডেড লার্ভা ইনসাইড দ্য এগস এন্ড ম্যাচিউর উইদিন 4 to 6 আওয়ার্স। আচ্ছা, যাই হোক, ম্যাচিউর হওয়ার পরে আবার পেশেন্ট বাচ্চারা নিজেরাই কিন্তু সেখান থেকে ফিঙ্গারের মাধ্যমে এটা মুখে ইন্ট্রোডিউস করবে, এভাবে অটো ইনফেকশন করবে, অথবা লার্ভাটা আবার রেট্রোগেট ইনফেকশন করবে। ম্যাম স্লাইডটা ঠিকভাবে দেখা যাচ্ছে না ম্যাম, হচ্ছে ম্যাম মনিটরটা ওইদিকে ছিল তো ম্যাম, লাইফ সাইকেলের স্লাইডটা। আচ্ছা, একটু দেখে আমি ধরে দেখাচ্ছি এখন। জি ম্যাম, এবার ঠিক আছে ম্যাম। জি ম্যাম। হয়েছে? দেখা হয়েছে? জি ম্যাম। ল্যাবরেটরি ডায়াগনোসিস করবা কিভাবে? অ্যাডাল্ট ফর্ম যদি বের হয়ে আসে আর হচ্ছে এগ, দুইটা জিনিস দেখে আমরা ডায়াগনোসিস করব। অ্যাডাল্ট ফর্মটা হচ্ছে the worm are often discovered by the patient himself or by the parents of the children. খুব ইচিং হয় তো, প্যারেন্টস নিজে এটা generally demonstrated in the scraping from the perianal skin by NIH swab. NIH একটা সোয়াব আছে, এরকম লম্বা সোয়াব স্টিক, সেটা দিয়ে আমরা নিয়ে আসতে পারি, অথবা ইদানিং কি করা হয় জানো, খুব সহজ, স্কচ টেপ, আমরা যে স্কচ টেপ ব্যবহার করি না, স্কচ টেপ টেকনিক ইউজ করা হয়, সেটা ওই পেরিয়ানাল রিজিয়নে দিলে ওখানে ওয়ানটা লেগে থাকে, সেটা আবার স্লাইডে দিলে ওখানে লেগে যায়, তারপর আমরা মাইক্রোস্কোপে দেখি। ঠিক আছে, আগে NIH সোয়াবটা ইউজ করা হতো বা এখনো করা হয়। আরেকটা আছে ট্রাইচুরি স্ট্রাইচুরা, এটা কি পড়াবো? ট্রাইচুরি স্ট্রাইচুরাটা বাকি থাকলো, আর স্ট্রঙ্গলের স্টারকোলাস পড়লে তোমাদের নেমাটোড শেষ হয়ে যাবে। পারবা ওই দুইটা কিনা? না হলে ওই দিন পড়াই দিয়েন না। কোন 2 দিন পড়াবো? তোমরা একটা টাইম বের করো, হ্যাঁ? কি ম্যাম, আমরা পরের সপ্তাহে একটা সময় বের করে দিব ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা কি পড়ালাম? সিস্টোড পড়ালাম, ট্রেমাটোড তো পড়তেছো, নেমাটোড ইন্টেস্টাইনাল নেমাটোডের মধ্যে রাউন্ড ওয়ার্ম পড়ছি, অ্যাসকার ইসলাম রিকোয়েস্ট, আর হুকওয়ার্ম পড়ছি, এন্টারোস্টোমাটিন। ম্যাম পরের সপ্তাহে যদি ম্যাম রবিবারে ইয়া থাকে ম্যাম, এই যে প্রফ থাকে, তাহলে আগের দিন ম্যাম শনিবারে রাতে ম্যানেজ করে দিব কিনা ম্যাম, 8টা থেকে বা 7টা থেকে একটা ক্লাস আগের দিন আগের দিন পরে দিও দিলাম। না, আমি আগের দিন সন্ধ্যার সময় মুভ করব তো, আচ্ছা আচ্ছা ম্যাম। সন্ধ্যার আচ্ছা, দিকে তাহলে পারবো ম্যাম আমি না। আপনাকে জানাবো ম্যাম রবিবারের পরে, কারণ এক সপ্তাহ আগে তো হ্যাঁ, ম্যাম ওই যে রবিবারের পরেই দিও, রবিবারের জি, পরেই দিও। সেটা সোমবার আমি থেকে প্রথমে বৃহস্পতিবারের সেটাই মধ্যে একটা টাইম ম্যানেজ করো, সোম থেকে জি ম্যাম, বৃহস্পতি, ইনশাআল্লাহ। ঠিক আছে? শনি ইনশাআল্লাহ। রবি দিও না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, তাহলে আসসালামু শেষ আলাইকুম। করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম।